দর্শক আমন্ত্রণ যমুনায় শুরুতেই দেখে নেব শিরোনামগুলো। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে অবরোধ, কড়াকড়ি প্রত্যাহার না করলে আলোচনা নয়, সাফ জানালো ইরান। রাত পোহালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। প্রথম ধাপে 152 আসনে হবে ভোটাভুটি। আলোচনায় কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং নন্দীগ্রামের আসন। পোপের সাথে বিবাদের মাঝেই ম্যারাথন বাইবেল পাঠে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওভাল অফিস থেকেই পড়ে শোনালেন ওল্ড টেস্টামেন্ট। শিরোনামগুলো দেখছিলেন, এবারে পুরো আয়োজন। ইরানকে বাগে আনতে না পেরে অবশেষে একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উল্লেখ করেননি কোনো সময়সীমা। অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। বর্ধিত যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে আবারও আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছে তেহরান। যুদ্ধবিরতির শেষ সময়েও শান্তি আলোচনার জন্য প্রস্তুত ছিল ভেন্যু, নেওয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা। কিন্তু মধ্যস্থতাকারীদের চেষ্টা, যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকিও আলোচনার টেবিলে আনতে পারেনি তেহরানকে। শেষ মুহূর্তে একতরফাভাবেই ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধেই নিয়েছেন এই সিদ্ধান্ত। জানান, এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। সে সময় অবধি ইরানের বন্দর ঘিরে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। অন্যদিকে নিজেদের কথায় এখনও অটল ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত আলোচনায় না বসার যে ঘোষণা দিয়েছিল তেহরান, তাতেই শেষ পর্যন্ত অনড় মোস্তাফা খামেনির প্রশাসন। ট্রাম্প অনেকটা বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই তেহরানের। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরির শঙ্কা দেখা দিয়েছে। সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে অস্ত্র সরঞ্জাম প্রস্তুতের কথা জানিয়েছে সেন্টকম। জবাব দিতে তৈরি ইরানও। মার্কিন প্রেসিডেন্ট এবং সেই দেশের বারবার দেয়া হুমকির পরিপ্রেক্ষিতে সতর্ক করা হচ্ছে। ইসলামিক ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ও পদক্ষেপ নেওয়া হলে আমাদের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আগ্রাসী যুক্তরাষ্ট্র ও শিশু হত্যাকারী জায়নবাদী শাসনকে আগের চেয়ে আরও কঠোরভাবে একটি শিক্ষা দেয়া হবে। বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল হয়েছে। হোয়াইট হাউস সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। ইরানি প্রতিনিধিদের সাথে চুক্তি চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় বুধবার ইসলামাবাদ সফরের কথা ছিল জেডি ভ্যান্সের। চুক্তি না করা পর্যন্ত ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। এর আগে তেহরানের সাথে প্রথম দফার শান্তি আলোচনায় অংশ নিতে উচ্চপদস্থ কূটনীতিক সহ পাকিস্তান সফর করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এদিকে মার্কিন নৌ অবরোধকে অ্যাক্ট অফ ওয়ার আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মন্তব্য করেছেন তিনি। এমন সিদ্ধান্ত বহাল রাখা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলে অভিযোগ তার। আরাকচির হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করার সব উপায় জানা আছে ইরানের। দেশটি দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ করতে পিছপা হয় না বলেও জানান আরাকচি। ইরানে মিসাইল তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পাঠাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে চীন, এমন অভিযোগ তুলেছেন এক মার্কিন সিনেটর। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে সিনেটর রিক স্কট বলেন, হাতে নাতে ধরা পড়েছে কমিউনিস্ট চীন। তার দাবি, ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়া ইরানি জাহাজটিতে 2 ধরনের ব্যবহার উপযোগী রাসায়নিক পাঠিয়েছিল বেজিং। এগুলো মিসাইল তৈরিতে ব্যবহার হয় বলেও দাবি তার। চীন এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে সতর্ক বার্তা দেন সিনেটর রিক। 2 দিন আগেই নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ তুস্কায় হামলা চালায় মার্কিন নৌবাহিনী, আটক করে নৌযানটি।
এদিকে যুদ্ধবিরতি আর শান্তি চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যেই এবার ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করেছে বিপ্লবী গার্ড বাহিনী। খররমশার পাশাপাশি সিজিলের মতো মিসাইলের প্রদর্শনী হয়, যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন স্লোগানও দিতে শোনা যায় ইরানিদের। বিশ্লেষকরা বলছেন, এমন প্রদর্শনীর মাধ্যমে নিজেদের শক্ত অবস্থানে জানান দিচ্ছে আইআরজিসি। ইরানের বিভিন্ন শহরে দেখা গেল ব্যতিক্রমী দৃশ্য। রাস্তায় রাস্তায় প্রদর্শন করা হচ্ছে দেশটির আধুনিক ক্ষেপণাস্ত্র, যা দেখতে পথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। রাজধানী তেহরান সহ বড় বড় শহরে জনসাধারণের সামনে তুলে ধরা হয় দেশটির সামরিক শক্তির এই প্রতীক। এর মধ্যে তেহরানের রেভলিউশন স্কোয়ারে খোররামশাহ 4 নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ইরান। সর্বাধুনিক প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা 1 টনেরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বহনে সক্ষম। কেবল রাজধানী নয়, কেরমান ও আরাক সহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে আইআরজিসি। সিজিল, শাহাব সহ বিভিন্ন মিসাইলের পাশাপাশি ড্রোনেরও প্রদর্শনী হয়। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রদর্শনীকে শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ইরান বলছে এটি তাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ, তবে আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই এটিকে নতুন করে উত্তেজনা বাড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রদর্শনী শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি কৌশলগত বার্তা, যা মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে আরও জটিল করে তুলতে পারে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। রাত পোহালেই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন। 2 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামীকাল। 152টি আসনে হবে ভোট গ্রহণ। চলবে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোয় পাঠানো হচ্ছে ইভিএম মেশিন। এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শুধু একটি রাজ্যের লড়াই নয়, ভারতীয় রাজনীতির গতিপথের অন্যতম প্রভাবক ধরা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে, যেখানে নির্ধারিত হয় প্রায় 11 কোটি মানুষের জনপ্রতিনিধি। বিজেপি ও তৃণমূলের দীর্ঘ লড়াই ঘিরে হাই স্টেক ইলেকশনে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 2014 সালে সরকার গঠনে সক্ষম হলেও বারবারই দিদির রাজনীতির কাছে ফিকে হয়েছে বিজেপির মোদি ম্যাজিক। প্রশ্ন হলো, এবারও কি বাংলার গদি আঁকড়ে রাখতে সক্ষম হবে তৃণমূল, নাকি পাল্টাবে সমীকরণ? আগেরবার 8 দফায় নির্বাচন হলেও এবারে ভোট অনুষ্ঠিত হচ্ছে মাত্র 2 দফায়, যা পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। 2021 সালের তুলনায় এবছর এই প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে আরও সংক্ষিপ্ত, আরও দ্রুততম সময়। এমনকি পরিচালনা ও প্রস্তুতির দিক থেকেও গড়েছে নজির। 23 এপ্রিল প্রথম দফা ভোট হবে 16 জেলার 152টি আসনে, যেখানে প্রায় 1,500 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 3 কোটি 60 লাখের কাছাকাছি ভোটার। এর মধ্যে আলোচিত প্রার্থীরা হলেন বিজেপির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং একসময়ের প্রতাপশালী কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। 294টির বাকি 142 আসনে লড়াই 29 এপ্রিল, যেখানে কলকাতার ভবানীপুর আসন থেকে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভোটের মাঠে থাকবেন 1400-র বেশি প্রার্থী ও 3 কোটির বেশি ভোটার। অবশ্য নির্বাচন ঘিরে এবারে বেশ আলোচনায় কোটিপতি প্রার্থীদের পরিসংখ্যান। তথ্য বলছে, মোট প্রার্থীর 21% এবারে কোটিপতি, যার মধ্যে বেশিরভাগই তৃণমূলের। তালিকায় রয়েছেন বিজেপি, কংগ্রেস ও বামদের প্রায় 150 প্রার্থী। এদিকে প্রথম দফায় লড়তে যাওয়া প্রার্থীদের মধ্যে 345 জনের বিরুদ্ধে রয়েছে মামলা। নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূলের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে আরজিকর হাসপাতালের ধর্ষণকাণ্ড, যে ইস্যু ঘিরে বেশ কয়েকবারই পদত্যাগের ডাক উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এবার সেই ইস্যুকেই পুঁজি করেছে বিরোধী জোট ও বিজেপি। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে পশ্চিমবঙ্গে বিনিয়োগের সংকট এবং কর্মসংস্থানের অভাব। গেল 15 বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ কিংবা ভারত ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন তেমন হয়নি পশ্চিমবঙ্গে। ফলে রাজ্য জুড়ে অবকাঠামোগত উন্নয়নের হার তেমন বাড়েনি, এমন অভিযোগ বিরোধীদের। যদিও বিনিয়োগ কম আসার পেছনে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করছেন মমতা ব্যানার্জি।
এর পাশাপাশি দলের সহযোগীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিভিন্ন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিশেষ করে কয়লা দুর্নীতি এবং অর্থ পাচার ইস্যুতে নাম উঠে আসে তৃণমূল কংগ্রেসের বহু সিনিয়র নেতার। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা, এমন অভিযোগও রয়েছে বিজেপির তরফ থেকে। অন্যদিকে বরাবরের মতো ধর্মভিত্তিক রাজনীতিকেই প্রধান হাতিয়ার ধরে এগোচ্ছে বিজেপি, শুরু থেকে যার সমালোচনা করে আসছে তৃণমূল। অবশ্য বাঙালিয়ানা প্রমাণে একের পর এক কেন্দ্রীয় নেতাদের ডেকে এনে ভোটের মাঠে প্রভাব বিস্তারের চেষ্টায় গেরুয়া শিবির। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের গদিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখোমুখি হয়েছেন 3টি কঠিন রাজ্যসভা আর 3টি লোকসভা নির্বাচনের। প্রতিবারই আরও শক্তিধর হয়ে ফিরে এসেছেন দিদিখ্যাত এই রাজনীতিবিদ। 4 মে নির্ধারিত হবে কার মুখে ফুটবে শেষ হাসি। অনিক রহমান, যমুনা নিউজ। দেখছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে বিস্তারিত প্রতিবেদন। এই বিষয়ে আরও জানবো। আমরা সরাসরি যেতে চাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছে। নন্দীগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সুকান্ত। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছেন, কি পরিস্থিতি সেখানে এবং কোন আসনগুলো আমরা দেখছিলাম কয়েকটি আসনের কথা বলা হয়েছে, সেগুলো ঘিরে আসলে কোনো রকম টেনশন বিরাজ করছে কিনা একটু জানাবেন। দেখুন, যে কটা আসন রয়েছে সবকটি অর্থাৎ 152টার মধ্যে বলতে গেলে 150টাই উত্তেজনা প্রবণ এবং সংবেদনশীল। এর মধ্যে 16টি জেলায় এই যে নির্বাচন হচ্ছে, প্রায় 85,000-এর বেশি বুথ আছে। এই বুথগুলিকে কিন্তু ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী এবং ভোট কর্মীরা কিন্তু সেখানে পৌঁছচ্ছেন। আমরা দেখাবো যে এই যে আমরা যে বুথটিতে রয়েছে এটা হচ্ছে মডেল বুথ এবং শান্তিপূর্ণভাবে এখানে যাতে ভোট হয় এবং সমস্ত নির্বাচনী বিধি আচরণ মেতে যাতে ভোট হয় তার জন্য কিন্তু একটা উৎসবের মেজাজ দেখা যাচ্ছে। সুন্দর সাজানো হয়েছে এবং বিভিন্ন যে নির্বাচনের বিধি নীতি সেগুলো কিন্তু এখানে দর্শন করা হয়েছে, এখন ডিসপ্লে করা হয়েছে যে কিভাবে ভোট কর্মীরা ভোট দিতে আসবেন, কি কি জিনিস তাদের সাথে লাগবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে আমাদের বুথে মডেল বুথে ভোট কর্মীরা বাসে করে এসে নামলেন এবং তারা এই বুথেই কিন্তু ভোট গ্রহণ করবেন আগামীকাল সকাল থেকে। এবং তার আগে ইভিএম নিয়ে যে তারা নামছেন এবং এখানে নিরাপত্তা কর্মীরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী, তাদের তত্ত্বাবধানে তারা থাকবেন। আগামীকাল 5টা পর্যন্ত তারা এখানে ভোট গ্রহণ করার পর আবার তারা কিন্তু তাদের নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। এই যে ইভিএম নিয়ে যে এখান থেকে যাবেন সেটাও কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে এবারে নির্বাচন রয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। আকাশে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টার থাকবে এইসব অঞ্চলে কিন্তু নজরদারি করার জন্য। অসংখ্য ধন্যবাদ সুকান্ত চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিস্তারিত জানছিলাম আমরা তার কাছ থেকে। পোপের সাথে বিবাদের মাঝেই ম্যারাথন বাইবেল পাঠে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিস থেকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পড়ে শোনান ট্রাম্প। সমালোচকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এমন পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্টের। প্রচ্ছন্নভাবে যুক্তরাষ্ট্রকে খ্রিস্ট ধর্ম প্রধান দেশ করার পরিকল্পনা রয়েছে তার। ওভাল অফিসে বসে বাইবেল পাঠ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওল্ড টেস্টামেন্টের ক্রনিকল 2 বইয়ের 7ম অধ্যায় থেকে পাঠ করেন তিনি। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মিউজিয়াম অব বাইবেলে আয়োজিত হচ্ছে আমেরিকা রিডস দ্য বাইবেল শীর্ষক ইভেন্ট। এই ম্যারাথন বাইবেল পাঠ অনুষ্ঠানে নিজ কার্যালয় থেকে লাইভ সম্প্রচারে অংশ নেন ট্রাম্প। তবে তিনি বাইবেলের যে অংশটি পড়ে শোনান সেটি যুক্তরাষ্ট্রকে খ্রিস্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ধারণায় ব্যবহার করা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এই বাইবেল পাঠ অনুষ্ঠানের মাত্র 1 সপ্তাহ আগেই ইভাঞ্জেলিক খ্রিস্টান সমর্থকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে প্রকাশ্যেই ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওর সাথে বিবাদে জড়ান তিনি। বিতর্ক আরও উস্কে দিয়ে নিজের এআই নির্মিত ছবি প্রকাশ করেন। নিজেকে উপস্থাপন করেন যিশু ও পোপ হিসেবে। সমালোচনার মুখে এসব ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলতেও বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্টের বাইবেল পাঠ বড় কোনো রাজনৈতিক পরিকল্পনার অংশ হতে পারে বলে মত সমালোচকদের। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের আসন্ন 250তম প্রতিষ্ঠা বার্ষিকীকে খ্রিস্টান জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির সাথে জুড়ে রাজনৈতিক ফায়দা লুটতে চান ট্রাম্প। শনিবার শুরু হওয়া এই বাইবেল পাঠ অনুষ্ঠান শেষ হবে আগামী রোববার, যাতে পর্যায়ক্রমে অংশ নিচ্ছেন প্রায় 500 রিপাবলিকান ও কট্টর ট্রাম্প সমর্থক। অংশ নেবেন যুদ্ধমন্ত্রী পিট হেগজেত, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর স্পিকার মাইক জনসন সহ ট্রাম্পের ঘনিষ্ঠজনরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
লেবাননে যিশু খ্রিস্টান মূর্তি ভাঙচুরের ঘটনায় জড়িত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। 2 সেনাকে 30 দিনের সামরিক আটকাদেশ দিয়েছে প্রতিরক্ষা বিভাগ IDF। তদন্ত শেষে তাদের যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থাকা আরও 6 সেনার বিরুদ্ধেও আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে IDF। সম্প্রতি দক্ষিণ লেবাননের একটি গ্রামে এক ইসরায়েলি সেনাকে যিশু খ্রিস্টান মূর্তি ভাঙতে দেখা যায়। ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আর ঘটনার পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দেয়। এবার ইরাকের তেল বিক্রির অর্থ আটকে দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, তেল বিক্রি করে আয় হওয়া 50 কোটি মার্কিন ডলার একটি কার্গো বিমানে করে দেশে পাঠানোর চেষ্টা করে ইরাক। তবে তা আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন ডিপার্টমেন্ট অব ট্রেজারির কর্মকর্তারা। বলা হচ্ছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইরাককে চাপ দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের শঙ্কা, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত এই অর্থ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে সশস্ত্র গোষ্ঠীগুলো। পাশাপাশি ইরাকের সামরিক বাহিনীর সাথে নিরাপত্তা সহযোগিতা কর্মসূচিও স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ওয়াশিংটন। ইসরায়েলের সাথে থাকা অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট স্থগিতের প্রস্তাব নাকচ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। চুক্তিটি আংশিক স্থগিতের প্রস্তাব তুলেছিল আয়ারল্যান্ড, স্পেন এবং স্লোভেনিয়া, তবে পর্যাপ্ত সমর্থন পায়নি তা। ব্রাসেলসে বৈঠক শেষে EU এর পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস জানান, এখনও আলোচনায় রয়েছে স্থগিতের প্রস্তাবটি, তবে কার্যকর করতে বদলাতে হবে সদস্য দেশগুলোর অবস্থান। ইসরায়েলের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগে নাকচ করেছেন ক্যালাস। তার মতে, চুক্তি স্থগিত করলেও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধের নিশ্চয়তা মিলবে না। অন্যদিকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনাও করছে EU। হরমুজ প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত করার অভিযোগে মে মাস থেকে কার্যকর হতে পারে এসব নিষেধাজ্ঞা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সৌদি আরব সফরে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মঙ্গলবার জেদ্দায় বৈঠক করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে। আলোচনা হয় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়েও, এছাড়া কিছু আঞ্চলিক প্রকল্প নিয়েও কথা হয় দুই নেতার। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উপসাগরীয় দেশগুলোতে প্রেসিডেন্ট শারার সফরের একটা অংশ ছিল সৌদি ভ্রমণ। তবে তার পরবর্তী গন্তব্য কিংবা আর কোন কোন দেশে যাবেন তা এখনও জানা যায়নি। 2024 সালে শারা ক্ষমতা গ্রহণের পর থেকে সিরিয়ার অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী হয়ে উঠেছে সৌদি আরব। মুঘল আমল থেকেই বংশ পরম্পরায় ভারতের দিল্লিতে এখনও টিকে আছে কবুতরের ঝাঁক নিয়ন্ত্রণের খেলা কবুতরবাজি। প্রায় 4 মাস ধরে কবুতর পোষ মানিয়ে দেয়া হয় এক বিশেষ প্রশিক্ষণ। ধীরে ধীরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘরে ফেরা শেখে এই কবুতরগুলো। মাঝ আকাশে বিশেষ একরকম শব্দ করে নিয়ন্ত্রণ করা হয় তাদের গতিপথ। মুঘল আমলে এভাবে কবুতর ব্যবহার করে বার্তা পাঠানো হলেও বর্তমানে ভারত, পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ঐতিহ্য। দিল্লির আকাশে ঝাঁকে ঝাঁকে কবুতরের উড়াল, শীষ দিয়ে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে এর মালিক। ঐতিহ্যবাহী এই খেলার নাম কবুতরবাজি। প্রাচীন মুঘল আমল থেকেই এর প্রচলন রয়েছে ভারতীয় উপমহাদেশের দেশগুলোই। অবশ্য তখন শুধু বিনোদনের জন্য নয়, বরং বার্তা আদান প্রদানের মাধ্যমও ছিল কবুতর। বর্তমানে মুঘল শাসন নেই, তবে তাদের ফেলে যাওয়া ঐতিহ্য এখনও বংশ পরম্পরায় টিকিয়ে রেখেছেন কিছু মানুষ। কবুতর পালন আমার কাছে আসক্তির মতন। ছোটবেলায় দাদাকে এটা করতে দেখতাম, তখন থেকেই আগ্রহ জন্মায়। এখন আমার ওস্তাদ আছেন, তার থেকেই কবুতরবাজি শিখছি। প্রশিক্ষকদের মতে কবুতরগুলোকে প্রশিক্ষণ দিতে প্রায় 4 মাস সময় লাগে। চাবুকের ফাঁকা আওয়াজ করলে ভয় পেয়ে কবুতরগুলো দূর আকাশে উড়ে যায়। এরপর নির্দিষ্ট কিছু শব্দ করে তাদের নিয়ন্ত্রণ করে পালক। একসময় দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে ফিরে আসে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কবুতর। প্রথমে বেশ কিছু কবুতর ছাদে এনে রেখেছিলাম, এরপর জাল দিয়ে তাদের আটকে রাখি যাতে ছাদের পরিবেশের সাথে পরিচিত হয়ে ওঠে। এরপর ওষুধ খাইয়ে কবুতরগুলোর আগের বাসস্থান ভুলিয়ে দেওয়া হয়। কবুতরের দৃষ্টিশক্তি খুব ভালো, তারা নিজেদের ছাদ চিনতে পারে। নতুন বাসস্থান চিনে ফেলার পর ধীরে ধীরে আরো দূরে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়, আর এভাবেই পথ চিনতে শিখে যায় কবুতরের ঝাঁক। অনেক সময় কার কবুতর কত বেশি দূরে গিয়ে ফিরে আসে তা নিয়ে হয় প্রতিযোগিতা। বর্তমানে ভারতের নয়াদিল্লি, লখনৌ আর পাকিস্তানের লাহোর সহ বিভিন্ন অঞ্চলে এখনও টিকে আছে এই ঐতিহ্য। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শকের সাথে শেষ করছি আমাদের আজকের যমুনা আইরেস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।